আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে ইসরায়েল এখন তুরস্কের বিরুদ্ধে প্রকাশ্যে চলে এসেছে। তুরস্কের বিরুদ্ধে সরাসরি কথা বলছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী একটি বড় মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এরদোয়ানের নেতৃত্বে থাকা তুরস্ক এখন একটি শত্রু ভাবাপন্ন দেশ। আমি আগেও বলেছি, এরদোয়ানের নেতৃত্বের ধরনটা অনেকটা একনায়ক সুলভ। আর তার থেকেও এগিয়ে গিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্ক এখন আমাদের জন্য হুমকি, আমাদের শত্রুর মতো আচরণ করছে। তিনি আরও বলেছেন, আমরা চাই না যে তুরস্ককে কোনোভাবেই অনুমতি দেয়া হোক যাতে তারা ওয়েস্ট ব্যাংকে তাদের সেনা মোতায়েন করতে পারে, কারণ সেটা ইসরায়েলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। With regard to Turkey, why we are against the participation of Turkey in Gaza? So I would say that countries that want or ready to send armed forces should be at least fair to Israel. তার কথায়, যে দেশ আমাদের এখানে সেনা পাঠাতে চায় অন্তত তাদের ইসরায়েলের প্রতি ন্যায্য হতে হবে। তারা হয়তো সমর্থন নাও করতে পারে, কিন্তু শত্রু ভাবাপন্ন হওয়া উচিত নয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিশেষ করে গত 2 বছরে, এমনকি তার আগেও এরদোয়ানের নেতৃত্বাধীন তুরস্ক ইসরায়েলের প্রতি একেবারে বৈরী আচরণ করছে। এদিকে ইসরায়েল আরও 40টি ফিলিস্তিনির মৃতদেহ ফিলিস্তিনের কাছে হস্তান্তর করেছে, কিন্তু সেই লাশগুলোর শরীরে নির্যাতনের প্রমাণ পাওয়া গেছে। হাত বাঁধা, পা বাঁধা এবং দেহগুলো পৌঁছে গেছে। অর্থাৎ 40টি লাশ ফেরত দিলেও তাদের দেহ নিজেরাই ইসরায়েলের জুলুমের গল্প বলছে। এদিকে গাজা উপত্যকার ভেতরেও ইসরায়েল এখনও বোমা ফাটিয়ে এলাকাগুলো ধ্বংস করছে। নামে মাত্র যুদ্ধবিরতি চলছে। এটা কেমন যুদ্ধবিরতি আপনি কল্পনাও করতে পারবেন না। দেখুন। ওদিকে 2 বছর পর অবশেষে গাজার ভেতরে কিছু পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে গাজার প্রধান এলাকাগুলোতে সড়ক মেরামত ও নির্মাণের কাজ চলছে। কিন্তু আমার মনে হয় এখনও সে আরব দেশগুলোর উদ্বেগ ঘুরছে। তারা এখনও এখানে বিনিয়োগ করতে চাইছে না। তাতে যুক্তিও আছে। ধরুন, এখন রাস্তা তৈরি হচ্ছে, আর ইসরায়েল যদি আবার হামলা চালায় তাহলে সব নষ্ট হয়ে যাবে। এদিকে জর্ডান পিছু হটেছে। শোনা যাচ্ছিল যে জর্ডান ফিলিস্তিনে, বিশেষ করে ওয়েস্ট ব্যাংক ও গাজায় সেনা পাঠাবে, কিন্তু এখন জর্ডান সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। জর্ডান বলেছে, আমরা কেন আন্তর্জাতিকভাবে সেনা পাঠাবো, গাজা গাজার মতোই চলুক। এখন আমি জানি না এই কথা ঠিক নাকি ভুল, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হলো, গতকাল পর্যন্ত আমেরিকা বলেছিল জর্ডান তার সেনা পাঠাতে প্রস্তুত, আর আজকে জর্ডান পুরোপুরি পিছু হটে গেছে। আপনার কি মনে হয়, জর্ডানের কি গাজায় তার সেনা পাঠানো উচিত নাকি না? আসলে ইসরায়েল একটি ফাঁফা রাষ্ট্র। ইসরায়েল মিথ্যাই করা, যার ভিত্তি ধোঁকা ও প্রতারণা, যারা নিজেরা নিজেদের শক্তিশালী মনে করে। ভাবুন তো, সে ইসরায়েলের বড় চ্যানেল i24, যার টুইটার হ্যান্ডেল হ্যাক করা হয়েছে। হ্যাক করার পর সেখানে যার ছবি পোস্ট করা হয়েছে তিনি হামাসের শীর্ষ শহীদ নেতাদের একজন, ইয়াহিয়া সিনওয়ার। ইসরায়েলের কাছে প্রশ্নটা হলো, মজলুম মানুষদের মেরে কি তুমি শক্তিশালী হয়ে উঠতে চাও? তুমি যতই শক্তিশালী হও না কেন, প্রযুক্তিতে অস্ত্রে শস্ত্রে তুমি ইরানের থেকে পেছনে। যদি একবার বিসমিল্লাহ বলে ইরান লেগে পড়ে, তবে হয়তো তোমাদের মানচিত্র আবার বদলে দিতে পারবে ইরান। একটি ভিডিও সামনে এসেছে, দেখুন। হামাস আর রেড ক্রিসেন্ট মানবিক সংস্থা মিলে গাজার ভেতরে মৃতদেহগুলো খুঁজছে। তারা একসাথে কাজ করছে। তারা ইসরায়েলি বন্দীদের মরদেহ খুঁজছে, যাতে ইসরায়েলের রাগ শান্ত হয় এবং সে যুদ্ধবিরতি ভাঙা থেকে বিরত থাকে। ইসরায়েলের আচরণ এখন বেশ বিক্ষুব্ধ। ইসরায়েল বিরক্ত ও বিচলিত। নেতানিয়াহু এখন বলছেন, তুরস্ক আমাদের জন্য হুমকি, একটি শত্রু ভাবাপন্ন দেশ। তুরস্কের লোকেরা তাদের সরকারের অধীনে কাবু, একনায়কতন্ত্র চলছে সেখানে, এগুলো তিনি বলেছেন এবং বলেন, আমরা মনে করি তুরস্ক আমাদের জন্য হুমকি। কিন্তু যদি আপনার মনে হয় ইসরায়েল দুর্বল, তখন ইসরায়েল বলবে, না, আমরা খুব শক্তিশালী। ব্যক্তিগতভাবে আমার ধারণা, নেতানিয়াহু এখন বিক্ষুব্ধ ও উদ্বিগ্ন। ইসরায়েলের অবস্থা ঝুঁকে পড়েছে। সবাই ইসরায়েল থেকে দূরে সরে যাচ্ছে। একটু বলতেই হচ্ছে, কি জন্য ইসরায়েলকে বারবার সাফাই দিতেই হচ্ছে? ইসরায়েল কেন বারবার ব্যাখ্যা দিতে বাধ্য হচ্ছে আমরা উন্মুক্ত ও স্বাধীন? আমরা কাউকে ছেড়ে যাচ্ছি না, আমরা কারো থেকে আলাদা হইনি, কেউ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে না, আর আমরা শক্তিশালী। আর তুমি যতই চেঁচিয়ে ঘোষণা করো আমরা শক্তিশালী, তোমার পেছনে পর্যন্ত মিসাইল ঢুকে পড়বে। তুমি যতই চিৎকার করো আমরা শক্তিশালী। আসল ব্যাপার হলো, পুরো বিশ্ব দেখছে যে ইসরায়েল শক্তিশালী নয়, তাকে শক্তি দেয়া হচ্ছে। কখনো আমেরিকা, কখনো ব্রিটেন, কখনো জার্মানি, সবই টাকার শক্তি। আর যখন ইরান কয়েকটা মিসাইল ছুড়ে দেয়, তার মধ্যে 1-2টি মিসাইল পড়ে গেলেই ইহুদিদের চেহারা বদলে যায়, ইসরায়েলের পুরো মানচিত্র পাল্টে যায়। তবে ইসরায়েলের আর্থিক ক্ষতি ততটাই হয়েছে যতটা আর্থিক ক্ষতি গাজার হয়েছে। কারণ 5-6 দিন আগে আমি রিপোর্টে দেখিয়েছিলাম, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ইসরায়েল গাজাকে যে ক্ষতি করেছে, যে অস্ত্র সামগ্রী গাজায় ব্যবহার করেছে, সে অস্ত্র সামগ্রীর পেছনে প্রচুর পরিমাণ খরচ করেছে, যার ফলে জিডিপিতে সরাসরি প্রভাব পড়েছে।
বিশ্বে যাদের সঙ্গে ব্যবসা করত ইসরায়েলের ওই ব্যবসাগুলোতেও ব্যাপক প্রভাব পড়েছে। সবচেয়ে বড় প্রভাব পড়েছে এয়ারলাইন্স খাতে। বিশ্বের জাহাজগুলো ইসরায়েলে আসত, কিন্তু এখন আর আসছে না। ইসরায়েল বারবার জানাচ্ছে অল ইজ ওয়েল, কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো ইসরায়েলে আসছে না, তারা সংকোচ করছে। ওদিকে গাজার একজন তরুণ যে ইসরায়েলের হামলা থেকে বাঁচতে কোথাও লুকিয়েছিল, পরে সে যখন ফিরে এসে নিজের এলাকা ও বাড়িতে গেল, তখন আপনার স্ক্রিনে থাকা ভিডিওটি দেখা যাচ্ছে। সে দেখাচ্ছে তার বাড়িতে ইসরায়েলের জিনিসপত্র পড়ে আছে। ইসরায়েলের সেনারা তার বাড়িটিকে একটি ব্যস্ত বেস বানিয়ে রেখেছিল। তার ঘরে ইসরায়েলের মিলিটারি লুকিয়েছিল। সেখানে চিপস, পেপসির বোতল এবং আরও অনেক কিছুই ছিল। তাই বোঝাই যাচ্ছে ইসরায়েলের সৈন্যরা সেখানে অবস্থান করছিল। তারা সেখানে আশ্রয় নিয়েছিল এবং সেখান থেকে গাজার মানুষের উপর গুলি চালাচ্ছিল। যারা মনে করেন গাজায় সব কিছু ঠিক আছে, আমি বলবো ঠিক নেই। ইসরায়েলের মিলিটারি পুরোপুরি উপভোগ করছে। তারা যেভাবে ফিলিস্তিনিদের মারতে চায় ঠিক তেমনই মারছে। তারা গাজাকে যে ক্ষতি দিতে চায় ঠিক তেমনই করেছে। এই ভিডিওটি দেখুন। দিনের বেলা এই ভিডিওটি ইসরায়েলি প্রকাশ করেছে। ইসরায়েলি মিলিটারি দিনের বেলায় গাজায় ফিলিস্তিনিদের বাড়িতে বোমা স্থাপন করছে, আর রাতে সেই বোমায় ওই বাড়িঘরগুলো ধ্বংস করে দিচ্ছে। গাজার ভেতরে এখন জুলুম চলছে যা আমরা কল্পনাও করতে পারি না। অনেকে ভাবছেন সিজফায়ার হয়ে গেছে, সব শেষ, কিন্তু মোটেও তাই নয়। ওদিকে মিশর, ফ্রান্স, সৌদি, জর্ডান এবং আরও 1-2টি দেশের সঙ্গে কথা বলেছে যাতে গাজায় পুনর্গঠনে তাদের রাজি করা যায়। যদিও মিশরও সেই উদ্যোগে আছে, কিন্তু যদি অমুসলিম ইউরোপীয় দেশগুলো এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয় তাহলে স্পষ্টভাবে ইসরায়েল পুনরায় হামলা করতে ভয় পাবে এবং কড়াকড়ি করবে না। উদাহরণ হিসেবে বলি, যদি কেবল আরব দেশগুলো গাজা পুনর্গঠনে অর্থ বিনিয়োগ করে তাহলে ইসরায়েল লজ্জিত হবে না, আবারও হামলা করে সব ধ্বংস করে দেবে। কিন্তু যদি গাজার ভেতরে বিভিন্ন দেশের টাকা, যেমন অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ইত্যাদি রাষ্ট্র অর্থযুক্ত থাকে আর ইসরায়েল সেখানে হামলা করে, তখন সেই দেশগুলো বলবে, ভাই আমরা তো টাকা দিয়েছি, আমাদের পরিশ্রম ও সম্পদ নষ্ট করেছো কেন? এ কারণে মিশর কৌশল অবলম্বন করছে এবং ফ্রান্স ও অন্যান্য দেশগুলোর সঙ্গে গাজা পুনর্গঠনের আলোচনা করছে। ইসরায়েলের জিডিপির 3.9% কমে গেছে। ইসরায়েলের মতো দেশের জিডিপি যদি 3.9% পড়ে যায় তাহলে আপনি বুঝতেই পারছেন পরিস্থিতি কতটা ভয়াবহ। এছাড়া বেকারত্ব 3%-এর বেশি বেড়েছে। তাই যারা ভাবছেন ইসরায়েলে গিয়ে আমরা কাজ করে টাকা আয় করব, তাদের বলছে এখন সেখানে অনেক বেকার, তোমাদের দরকার নেই সেখানে। ওদিকে নিয়ম মাফিক ইসরায়েল লেবাননে প্রবল আঘাত করেছে। প্রথমে সেই হামলার দৃশ্য দেখুন। এই ভয়াবহ হামলায় লেবাননের 2 সিভিলিয়ান নিহত হয়েছেন। ইসরায়েল লেবাননের উপর প্রতিদিন হামলা চালিয়ে নির্দোষ মানুষদের হত্যা করছে, আর বিশ্ব লেবাননে যা ঘটছে তা নিয়ে নীরব। ওদিকে ইসরায়েল জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর উপর হামলা করেছে। এ নিয়ে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছে। এরপর জাতিসংঘ ও ফ্রান্স দুজনেই ইসরায়েলের এই হামলার নিন্দা জানিয়েছে। খেলা এখন বড় আকার নিয়েছে। লেবাননে জাতিসংঘের আন্তর্জাতিক মিলিটারি বাহিনী ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। এই আন্তর্জাতিক বাহিনীতে ভারত, পাকিস্তান, জার্মানি, ফ্রান্স সহ বহু দেশের সেনারা থাকে। একত্রে মিলে ইন্টারন্যাশনাল ফোর্স নামে কাজ করে। যে ইউনিটটি লেবাননে ইসরায়েলের ড্রোন নামিয়ে দিয়েছে সেটি ছিল ফ্রান্সের ইউনিট, অর্থাৎ ফরাসি সেনারা। ফলে ইসরায়েল এ ঘটনায় এখন ভয়াবহভাবে বিক্ষুব্ধ হবে। এখন সরাসরি সিরিয়া থেকে কিছু দৃশ্য দেখুন। সিরিয়ার বর্তমান অবস্থা। সিরিয়ায় একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে যাতে বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলে খবর। এখনও কেউ এ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। অনেকে বলেছিল বাশার আল আসাদ চলে গেছে, এখন সিরিয়ায় শান্তি আসবে, কিন্তু দেখুন আজও শান্তি আসেনি। জোলানি এখন ইসরায়েলের তোষামত করছে, তবু দেশটিতে রক্তপাত থামছে না। এদিকে আমেরিকা আবারও সিরিয়ার ভেতরে অস্ত্রে বোঝাই কার্গো জাহাজ নামিয়েছে। তারা বলেছিল এখন জোলানি এসেছে, শান্তি ফিরে আসবে, যুদ্ধ শেষ হবে, আমেরিকার সেনারা চলে যাবে। সবই মিথ্যা প্রমাণিত হচ্ছে। অপরদিকে ইরান ঘোষণা করেছে যে 12 দিনের যুদ্ধ শেষে তাদের সেনাবাহিনী এখন আরও শক্তিশালী ও প্রস্তুত। একই সঙ্গে আমি আগেই বলেছিলাম যে রাশিয়ার কার্গো জাহাজগুলো অস্ত্র নিয়ে ইরানে পৌঁছেছে এবং এখনও পৌঁছাচ্ছে। এখন রাশিয়া ও ইরান মিলে নতুন এক বাণিজ্যিক রুট তৈরি করার চেষ্টা করছে, সেটা সমুদ্র পথে হোক, স্থলপথে হোক বা দুইয়ের সমন্বয়। তাদের লক্ষ্য হলো এমন এক পথ তৈরি করা যেখানে কোনো তৃতীয় দেশ জড়িত থাকবে না, আর তারা সরাসরি একে অপরের সঙ্গে বাণিজ্য করতে পারবে, অর্থাৎ আমদানি রপ্তানি চালু রাখতে পারবে। এদিকে এই সময় ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানে এসেছেন এবং বহু বিষয়ে আলোচনা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট স্বয়ং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। জানা যাচ্ছে ওমান ও ইরান এখন তাদের সম্পর্ক উন্নয়নের পথে এগোচ্ছে এবং খুব শিগগিরই দুই দেশের মধ্যে একটি বড় চুক্তি হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।